নাচ, গান, জলখেলি এবং বিভিন্ন রকমের খেলাধুলা কি থাকে না বিজুতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাব বিজুকে নিয়ে। বিজু সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। বিজু মূলত নববর্ষকে কেন্দ্র করে উদযাপিত হয়। পার্বত্য অঞ্চলে সব থেকে বড় উৎসব বলা চলে বিজুকে। যদিও ধর্মীয় উৎসব আলাদা আলাদা থাকতে পারে, তবে সামাজিক উৎসবের মধ্যে বিজুই হচ্ছে সব থেকে বড় উৎসব। যদিও বিজু সম্পর্কে একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা একেবারেই অসম্ভব, তারপরেও চেষ্টা করব বেশ কিছু পয়েন্ট তুলে ধরার জন্য। আবার এই বাংলা নববর্ষে রয়েছে বিভিন্ন রকমের নাম, যেমন বিজু হচ্ছে চাকমাদের ক্ষেত্রে, বৈশু, ত্রিপুরা, সাংরাই হচ্ছে মারমাদের ক্ষেত্রে, তঞ্চঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে বিজু। এক এক জাতিসত্তার কাছে এক এক নামেই পরিচিত। তবে পার্বত্য অঞ্চলে সবথেকে বেশি বসবাস করে চাকমারা, যার কারণে চাকমাদের বিজু শব্দটি পরিচিত। বিজু শুরু হয় মূলত এপ্রিলের 12 তারিখ থেকে, যা ফুল বিজু নামেই পরিচিত। এই দিন পাড়ার সকল ছেলেমেয়েরা বিভিন্ন গাছগাছালি থেকে ফুল সংগ্রহ করে বাসায় নিয়ে আসে। কিছু ফুল দিয়ে বাড়িঘর সাজানোর পর বাদবাকি ফুল দিয়ে পূজা করে এবং পরে অবশিষ্ট ফুলগুলো গবাদি পশুর গলায় পরিয়ে নদীতে স্নান করতে যায়। নদীতে স্নান করার পরে তারা কিছু ফুল নদীকে উৎসর্গ করে দেয়, যেটাকে চাকমা ভাষায় বলা হয় ফুল বাজানা। নদীতে ফুল বাসানোর বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নদীকে সম্মান প্রদর্শন করা এবং প্রার্থনা করা। আমরা সবাই এইটুকু জানি যে পানি ছাড়া আমাদের জীবন একেবারেই অসল। দৈনন্দিন আমরা পানিকে বিভিন্ন কাজে অকাজে ব্যবহার করে থাকি, যার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় এবং বাদবাকি ফুল দিয়ে অনেকে প্রার্থনা করে যেন সারা বছরে যেই দুঃখ দুর্দশাগুলো থাকে সেগুলো নদীর স্রোতের মতো নিম্ন প্লাবিত হয় এবং নতুন বছরে নতুন পানির মতন জীবনটা যেন সুন্দর হয়ে ওঠে। এই কয়েকটি উদ্দেশ্যে ফুল বাসানো হয়। এইটুকুতে ভোর এবং সকালের কাজ। এরপরে দুপুরে পাড়ার সকল ছোটরা বয়স্কদের বাসায় পানি নিয়ে যাবে এবং সালাম জানিয়ে তাদেরকে গোসল করাবে। বিকালের পর্বে থাকে বেশ কয়েক রকমের ঐতিহ্যবাহী খেলা, তার মধ্যে অন্যতম হচ্ছে গিলেহারা এবং নাদিং খেলা। তবে খেলাকে আরো সুন্দর করার জন্য বলি খেলা, রশি টান, বিভিন্ন রকমের খেলা, পাশাপাশি প্রাচীন কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে বাজানোর প্রতিযোগিতা থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে হ্যাঙ্গরং, সিনেই, দুদু। বয়স্কদের মুখে অনেক শুনেছি, আগেরকার সময় যখন এত ডিজিটাল ছিল না তখন মানুষ এইসব বাদ্যযন্ত্রের উপর অনেক নির্ভরশীল ছিল। তবে এই খেলাধুলার পর্বটি এক এক এলাকায় এক এক সময় হতে পারে, অর্থাৎ 12 তারিখ নাও হতে পারে, অনেক সময় আগে কিংবা পরে হতে পারে, ডিপেন্ড করে বিজু উদযাপন কমিটির উপরে। তবে এদিকে অনেক সময় আধুনিকভাবে বিজু মেলাও করা হয়, যেখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কনসার্টও হয়ে থাকে। এরপরের দিন এপ্রিলের 13 তারিখ মূল বিজু বা গজ্জেপজ্জে দিন। এই দিন একে অপরের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। কেউ যদি আপনাকে ইনভাইট নাও করে আপনি তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেতে পারবেন, আর বাড়িওয়ালার সামর্থ্য অনুযায়ী আপনাকে সার্ভ করবে। তবে মোস্ট কমন একটা জিনিস থাকে পাজন। পাজন হচ্ছে এক প্রকার সবজি, যেখানে সর্বনিম্ন 37 রকমের শাকসবজির মিশ্রণ থাকে, তবে তার বেশিও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমার সব থেকে বেশি ভালো লাগে এই পাজনে যত ধরনের শাকসবজি থাকে তার অধিকাংশই লোকাল অর্গানিক শাকসবজি। শুধু খাবার দাবার থাকে এমন না, এই একটা দিন নাচ গান হই হুল্লোড় সবকিছুই থাকে, আর সবাই কম বেশি প্রি মাইন্ডেড করে একটা দিনের জন্য অ্যাডজাস্ট করে নেয়। এই কারণে আপনি অনেক সময় দেখতে পারেন ছোটরা মদ, হাঞ্জি, জগরা, বিড়ি সবকিছুই খাচ্ছে, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে থেকে। এইটি অবশ্য প্রত্যেক দিন হয় না, একটা দিনের জন্য। আবার অনেকেই মনে করে আপনাকে বিজুর সময় সর্বনিম্ন 7টি বাড়িতে ফাজনটন খেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়ে থাকে সবাই অগণিত বাড়িতে বিজু খেয়ে বেড়াচ্ছে, আর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পেরিয়ে যায়। তাই তো বিজু মানেই পাহাড়ের অন্যরকম একটি আমেজ। এরপরের দিন এপ্রিলের 14 তারিখ নুয়াবজর বা নববর্ষ। এই দিন সবাই বিহারে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান করে, আবার অনেকে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে। এইটুকু ছিল বিজুর খুঁটিনাটি। এবার দেখবেন এই বছরের বিজু কেমন গেল। এই মুহূর্তে আমি আসি রাঙামাটি নানিয়াচরে। নানিয়াচর থেকে পুরো বাংলাদেশে আনারস সরবরাহ হয়। তার মানে বুঝতে পারতেছেন, যেদিকে তাকাবেন সেদিকে শুধু আনারসের বাগান।